এরপর 3টি রাত আমরা সফলভাবে একে অপরকে দেহ মন উজাড় করে ভালোবাসলাম। খুব দ্রুত হচ্ছিল এই লুকোচুরি ভালোবাসা। প্রথম উচ্ছ্বাস উত্তেজনার জোয়ার পার করে এখন এটা অতৃপ্ত ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, যার যেন কোনো শেষ নেই, সীমা নেই। অবশ্য এসবই আমার মনের কথা। আমার কেবিনে ঢোকা বা বের হওয়ার সময় কেউ তাকে দেখে ফেলবে, এই ভয়ে গিল্ডা সবসময় উদ্বিগ্ন থাকত। ওর মনে ভয় কাজ করত, এই কর্মকাণ্ড যদি তার স্বামী জানতে পারে তাহলে স্বামীর কাছে সে বিশ্বাসঘাতিনী হয়ে যাবে। তাই আমাদের ভালোবাসা ছিল গোপন, রাগঢাক। এদিকে আমি ওর প্রেমে পড়ে গেছি। আমার কাছে ভালোবাসা জিনিসটা যতটা না শারীরিক, তার চেয়ে বেশি আত্মিক। আর এই ব্যাপারটি আমাকে বিরক্ত করত। আমি খেয়াল করলাম গিল্ডার ওপর তার স্বামী এখনো বেশ প্রভাব ফেলে রেখেছে। ও যখনই কিছু বলে সেটার মূল বিষয়বস্তু থাকে ওর স্বামী। আমার ওসব শুনতে ভালো লাগতো না, শুনতে চাইতামও না। আমি ওর কথা শুনতে চাইতাম, ওর নিজের কথা শুনতে চাইতাম। ওর কথা বের করার জন্য আমি নিজের কথা শেয়ার করতাম, কিন্তু ও মুখে কুলুপ এঁটে থাকত। যদি সে এসব জেনে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার চিন্তা হচ্ছে সে বোধহয় আমাকে চাচ্ছে। এর আগে যখন রাতে ওর ব্যথা উঠত আমাকে ডেকে তুলে এমন কিছু দিতে বলতো যাতে ওর ঘুম আসে। এখন সে হয়তো আমাকে ডাকছে, গিল্ডা, খোদার দোহাই লাগে, তাকে তোমার মন থেকে বের করে দাও। আমার ধৈর্য হারিয়ে গেল। তুমি কেন তাকে সত্যিটা বলে দিচ্ছ না? তুমি আমাকে ভালোবাসো, তুমি তার কাছ থেকে মুক্তি চাও। কিন্তু টেরি, আমি ওকে কখনো ছাড়তে পারবো না। যে দুর্ঘটনার কারণে ওর জীবন মাটি হয়ে গিয়েছে সেটার জন্য আমিই দায়ী। আমি ওকে কখনো ছাড়তে পারবো না, কখনো না। আমি ওকে কাছে টেনে নিলাম। তুমি কি আমাকে ভালোবাসো গিল্ডা? সে আমার চোখে চোখ রাখলো। ওর চোখে আমি সেই ঝলকটা আবার দেখতে পেলাম। কেন, তোমার কোনো সন্দেহ আছে টেরি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। দিনের প্রতিটি মুহূর্ত তোমার কথা ভাবি। তোমার সাথে আমি জীবন কাটাতে চাই। কথাটা ধৃষ্টতা, তবু বলছি, আমরা একসাথে থাকতে পারবো যদি সে মারা যায়। সে না মরা পর্যন্ত আমি কখনো মুক্ত হতে পারবো না। সে খুব শীঘ্র মারা যাবে বলে তো মনে হচ্ছে না, আমি অধৈর্যের সঙ্গে বললাম। আমাকে সরিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে মুনলিট ট্রি দেখতে লাগলো গিল্ডা। না, তা যাবে না। সর্বশেষ ডাক্তার যখন ওর চেক আপ করেছে তখন বলেছিল সে নাকি বেশ আছে, আরো 30 বছর দিব্যি কাটিয়ে দিতে পারবে। বেশ, তাহলে তো হয়েই গেল। আমরা কেন অযথা তার মৃত্যু কামনা করে সময় নষ্ট করছি? নাকি 30 বছর অপেক্ষা করার কথা ভাবছো? শোনো, তুমি তাকে ডিভোর্স দিতে বলো। আমি পারবো না টেরি, আমার দিকে তাকিয়ে বলল সে। তোমাকে আর কতবার বলবো, তাকে ত্যাগ করতে পারবো না আমি। ও বেডরুম থেকে বেরিয়ে গিয়ে আস্তে করে লাউঞ্জে চলে গেল। আমি ওর পিছু পিছু গেলাম। বারান্দায় গিয়ে থামলো সে। আমরা কি করব টেরি? আমার দিকে না তাকিয়েই বলল সে। আমাদের আর দেখা করা উচিত নয়, এটাই সহজ রাস্তা। আমি এমন একজন নারী যে তার স্বামীর সাথে প্রতারণা করছে। আমাদের ভালোবাসা শুরু হওয়ার পর থেকে আমি এই কথাটি চিন্তা করে করে মুষড়ে পড়ছি। আমাদের এটা বন্ধ করা উচিত। এটাই একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। আমরা আর একে অপরের সাথে দেখা করছি না। ওর কণ্ঠে এমন এক ধরনের হতাশা আর সত্য মেশানো ছিল যে আমি ওর কাছ থেকে দূরে সরে দাঁড়ালাম। খচ করে হৃদয়ে কি যেন বিঁধে গেল। গিল্ডা দৌড়ে নেমে গেল বারান্দা থেকে। আমি দেখলাম ও গাড়ি ড্রাইভ করে চলে যাচ্ছে। ভাবলাম, সে যত যাই বলুক, মুখে বললেও কাজে সেটা করে দেখাতে পারবে না। মানসিকভাবে এসব তাকে বিরক্ত করছিল, তাই হয়তো এভাবে কথাগুলো বলল। কাল রাতে ঠিকই আমার সাথে ওর দেখা হবে। কিন্তু গিল্ডা এলো না। রাতে আমি বারান্দায় বসে থেকে ওর জন্য অপেক্ষা করলাম। আমার হাত ঘড়িতে রাত যখন 12:15 বেজে গিয়েছে, বুঝলাম সে আর আসবে না। ব্যাপারটা খুব খারাপ লাগলো। পরের দিন ছিল শুক্রবার। প্রতি শুক্রবার গ্লেন ক্যাম্পে গিয়ে গিল্ডা সারা সপ্তাহের শপিং করে আনতো। আমি সেখানে ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু দেখা পেলাম না।
কিছুক্ষণ পর আমি ওর দেখা পাওয়ার জন্য মেইন রাস্তার ওপর ঘুরঘুর করলাম, কিন্তু দেখা নেই। অবশেষে দুপুর 12টায় আমি তিক্ততার সাথে স্বীকার করে নিলাম সে সত্যিই আসবে না। ফিরে চললাম পার্কিং লটে। এতটাই কষ্ট লাগছিল, মনে হচ্ছিল নিজের গলা নিজেই কেটে ফেলি। ট্রাকের কাছে পৌঁছে দেখলাম শেরিফ জেফারসন আমার দিকে আসছেন, সাথে একজন স্মার্ট তরুণ। আমি তাকে ঠিক চিনতে পারলাম না। তাদের চোখ এড়িয়ে চলে যেতে চাইছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাধ্য হয়ে হাত নাড়লাম, বোঝাতে চাইলাম তাদেরকে দেখে আমি আনন্দিত। দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার পর জেফারসন বললেন, তোমরা দুজন কথা বলো, আমি আবার ডক্টরের সাথে খেলবো বলে কথা দিয়ে রেখেছি। তিনি লসনের সাথে হাত মিলিয়ে আমাকে তার অফিসে আসার দাওয়াত দিয়ে রওনা হয়ে গেলেন। লসন বলল, মিস্টার টেরি রিগান, যদি আপনার তাড়া থাকে তো অল্পতেই কথা সারব। আমি ন্যাশনাল ফিডেলিটি থেকে আসছি, টিভি ইন্স্যুরেন্স বিক্রি করে থাকি। যদি আপনি আপনার গ্রাহকদের একটি তালিকা দেন তাহলে আমার খাটুনি অনেকটাই কমে যায় আর কি। আপনার কাছ থেকে তালিকাটি বিনা পয়সায় আশা করছি না। আমার অর্জিত কমিশনের 1/3 আপনি সম্মান হিসেবে পাবেন। তখন আমি এসব ব্যবসায়ী আলোচনা করার মুডে ছিলাম না, তাই বলে এরকম একটা প্রস্তাবের ভালো দিকগুলো আমার চোখ এড়িয়ে যাবে তা হতে পারে না। বেশ, ট্রাকে আমার একটি নাম ঠিকানার বই আছে, আপনাকে ধার দেব। আপনি বইটি কপি করে শেরিফের কাছে দিয়ে দেবেন। পরের বার যখন আমি শহরে আসব তখন নিয়ে নেব। সে বলল, কবে নেবে? নাম ঠিকানার বইটি খুঁজতে খুঁজতে বললাম, ন্যাশনাল ফিডেলিটি যে টিভি ইন্স্যুরেন্স করে সেটা তো জানা ছিল না। আমি ভেবেছিলাম ওরা শুধু জীবন বীমা নিয়ে কাজ করে। আমরা ইন্স্যুরেন্স সম্পর্কিত সকল ক্ষেত্র কভার করি, বিশেষ করে যেসব ব্যবসা আমাদের প্রাত্যহিক জীবনের বড় অংশ জুড়ে থাকে। ঠিকানার বইটি ওর হাতে দিয়ে হ্যান্ডশেক করে কেবিনে চলে এলাম। ডিলেনির সুপার সেটের জন্য বিভিন্ন যন্ত্রাংশ কিনে এনেছি। কাজ শুরু করেছি বিকেলে। দুটো কারণে আমি এই কাজ করছি। আমি এর আগে কোনো সুপার সেট বানানোর সুযোগ পাইনি। কাজটা ভালোভাবে করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব। 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গিল্ডা যা বলেছে সেটা সে করেও দেখাচ্ছে। এই সুপার সেটের ফলে আমি ব্লু জে কেবিনে যাওয়ার একটা যুক্তিযুক্ত কারণ দেখাতে পারবো। সেটটা ওখানে সেট করার সময় কিছুটা সময় কাটিয়ে হয়তো আমি তাকে দেখতেও পারবো। আমি কাজ করছি, তবে টেলিফোনের রিং শোনার জন্য আমার কান খাড়া হয়ে আছে, কিন্তু কোনো রিং বাজলো না। ওর মন বদলাবে এই আশায় থাকতে থাকতে জেনে গেলাম সে মন বদলাবে না। একজন পুরুষ যে নারীকে দিনের প্রতিটি মুহূর্ত কাছে পাবার আকুলতায় দিন পার করছে, অথচ সে জেনে রয়েছে নারীটি তার হবে না, জিনিসটা সেই একজন পুরুষের জন্য কতটা কষ্টের। সেটটি নিয়ে কাজ করার সময় আমি হাড়ে হাড়ে টের পেলাম আমার আর গিল্ডার মাঝে একমাত্র দেয়াল হলো ওই বুড়ো ভাম। বেটা দিনের পর দিন হুইল চেয়ারে বসে পঙ্গু জীবন কাটাবে। নিজের তো কিছুই হবে না, অন্য কারো কিছু হতে দেবে না। ডিলেনি সাহেবের টিভি সেটের জন্য ক্যাবিনেট বানাতে হবে, তাই লস অ্যাঞ্জেলেসে চলে গেলাম। কাঠের ক্যাবিনেট বানাবো। ডিজাইন বুঝিয়ে দিলাম ক্যাবিনেট মেকারকে। ঘণ্টাখানেকের ভেতরে সে কাজটি শেষ করতে পারবে বলে কথা দিল। এই 1 ঘন্টা কাটানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরলাম। দোকানের জানালা দিয়ে দোকানের বিভিন্ন জিনিস দেখতে দেখতে একটি নীল এবং সিলভার রঙের পাউডার রাখার কৌটার ওপর নজর পড়ল। চোখ আটকে যাওয়ার কারণ, কৌটার নীল রং একদম গিল্ডার চোখের রঙের সাথে মিলে যায়। দোকানের ভেতর গিয়ে কিনে নিলাম জিনিসটা। দোকানিকে বললাম ঢাকনার ভেতরে গিল্ডার নাম লিখে দিতে। নাম লিখে নেয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। কাজ শেষে কেবিনে ফিরে প্রথমে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে ফোন করলাম ব্লু জে কেবিনে। কানে এলো গিল্ডার কণ্ঠস্বর, হ্যাঁ হ্যালো। আমার হৃৎপিণ্ড লাফাতে শুরু করেছে। আগামীকাল রাতে লস অ্যাঞ্জেলেসে আমার সাথে ডিনার করবে? আস্তে করে বললাম আমি। রাত 11টার দিকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকব। গিল্ডা একটু থেমে বলল, না, আপনি বোধহয় ভুল নাম্বারে ফোন করেছেন। না, ঠিক আছে, লাইনে কোনো সমস্যা নেই।
ফোন রেখে দিল। ভাবলাম ডিলেনি বোধহয় ওর কাছে পিঠেই আছে। আমিও রিসিভার যথাস্থানে রেখে দিলাম। আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। 11:45 আমার সেরা স্যুটটি পরে ব্লু জে কেবিনে চলে এলাম। 11টা বাজার 1 মিনিট আগে চলে এলো গিল্ডা। তাকে দেখে আমার রক্তের গতি বেড়ে গেল। গেটের উপর হাত রেখে আমি তাকে দেখতে লাগলাম। আলতো পদক্ষেপে এগিয়ে আসছে সে। কাছে এসে একটু থেমে আমার দিকে তাকালো। আমি গেট খুলে দিলাম। হ্যালো টেরি, বলল সে। ওর কাছ থেকে এরকম অভিবাদন পাবো ঘুণাক্ষরেও আশা করিনি। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ওকে জড়িয়ে ধরতে গেলাম, পিছলে বেরিয়ে গেল। মনে হলো আমি যেন আমার ছায়াকে ধরতে গিয়েছিলাম। না টেরি। ওর গলার তীক্ষ্ণ স্বরে আমি হতভম্ব হয়ে গেলাম। না বলতে তুমি কি বুঝাতে চাইছো? তোমাকে ফোন করার পর থেকে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি, বললাম আমি। তা ঠিক আছে, আমিও অপেক্ষা করছিলাম, কিন্তু আমি তো বলেছি আমরা আর ভালোবাসা করব না। তুমি যদি আমাকে সেটা ছাড়া গ্রহণ করতে না পারো, তাহলে আমাদের আর দেখা হচ্ছে না। বন্ধু ছাড়া আমরা আর কিছু হতে পারি না। বন্ধু? আমি আর তুমি যা করেছি তারপরেও? ঠিক আছে টেরি, আমি ফিরে যাচ্ছি। দুঃখিত, কিন্তু আমি কিছুই করতে পারবো না। আসলে তোমার সাথে দেখা করতে আসাটাই উচিত হয়নি। যদি আমরা শুধু বন্ধুর মতো থাকতে না পারি, তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে পারছি না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তোমার জন্য কি শর্ত মানাটা খুব কষ্টের হয়ে গেল? ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। বললাম তো, আমি তোমার শর্তে রাজি। চলো, দেরি হয়ে যাচ্ছে। সে আমার সাথে এগিয়ে গিয়ে ট্রাকে উঠল। পাশাপাশি বসলাম আমরা। ইঞ্জিন স্টার্ট করতে করতে বললাম, একটা রেস্টুরেন্ট চিনি, রাস্তা থেকে একটু দূরে, নিরাপদ। ওখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ব্যাপারটা মাথা রাখার জন্য ধন্যবাদ। লস অ্যাঞ্জেলেসে যেতে হলে পাড়ি দিতে হবে 80 মাইল রাস্তা। রাস্তার অবস্থা বেশ ভালো। চলতে চলতে আমরা খুব একটা কথাবার্তা বললাম না। শুরুতে সে এটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যখন বুঝলো এসব নিয়ে কথা বলা অর্থহীন, তখন থেমে গেল। বাকি পথটুকু আমরা একদম নীরবে চলে গেলাম। যে ইটালিয়ান রেস্টুরেন্ট আমি পছন্দ করেছিলাম, সেটা ছিল হারমোসা বিচে। খাবারের মান বেশ ভালো হওয়ার কথা। রেস্টুরেন্টে পৌঁছে পার্কিং লটে ট্রাক পার্ক করলাম। চত্বরে ঢুকতে ঢুকতে চোখে পড়ল সমুদ্রের দৃশ্য, অপরূপ। ওখানে শেডেড বাতি নিয়ে এদিক সেদিক টেবিলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সাথে বাজছে সফট মিউজিক। সাদা কোট পরা ওয়েটারদের চটপটে নড়াচড়া চোখে পড়ল। আমাদের ডিনারে ছিল হাড় ছাড়া গরুর মাংস আর 1 বোতল রেড ওয়াইন। ভালোবাসার আবেদন দেখার জন্য আমি ওর চোখের দিকে তাকালাম, কিন্তু যা দেখতে পাবো বলে আশা করেছিলাম সেটা দেখতে পেলাম না। খাওয়া দাওয়া শেষ করে ট্রাকে উঠে আমরা লস অ্যাঞ্জেলেস থেকে বেরিয়ে মাউন্টেন রোডে প্রবেশ করলাম। আমাদের মাঝে কোনো কথা হলো না। ব্লু জে কেবিন থেকে আমরা যখন আর মাত্র 2 মাইল দূরে, তখন ব্রেক কষলাম আমি। গিল্ডা দ্রুত আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গাড়ি থামাচ্ছ কেন? তোমাকে একটা জিনিস দিতে চাই। পাউডার রাখার কৌটার প্যাকেটটি ওর কোলে রাখলাম। এটা কি টেরি? আমি ড্যাশবোর্ড লাইট জ্বালিয়ে দিলাম। খুলেই দেখো। ইলাস্টিক ব্যান্ড আর র্যাপিং পেপার ছিঁড়ে বাক্সটি খুলল গিল্ডা। কটন উলের বিছানায় কৌটোটি দেখতে দারুণ লাগছিল, সত্যি অসাধারণ। আমি ওর দীর্ঘশ্বাস শুনতে পেলাম। তুমি তো এটা আর আমার জন্য আনোনি, তাই না? হ্যাঁ, এটা তোমার জন্য। তোমার চোখের রঙের সাথে এটা দারুণ ম্যাচ করে। কিন্তু টেরি, আমার এটা নেয়া ঠিক হবে না। এটা আমাকে দেয়া তোমার উচিত হয়নি। জিনিসটা যখন আমার চোখে পড়ল, তখন আমার কাছে মনে হয়েছে এটা তোমার জন্যই বানানো হয়েছে। ও কৌটার গায়ে আঙুল ছুঁয়ে বলল, তুমি আমাকে প্রলুব্ধ করছো টেরি। আমি এটার লোভ সংবরণ করতে পারছি না। আমি তো তোমাকে প্রলুব্ধ করতে চাইনি, এর পেছনে কোনো স্বার্থ নেই। আমি চেয়েছিলাম এটা তোমার কাছে থাকুক, ব্যাস। গাড়ির ইঞ্জিন চালু করে দ্রুত ব্লু জে কেবিনের দিকে ছুটতে শুরু করলাম। ও নীরবে কৌটাটা নাড়াচাড়া করতে করতে এলো। গেটের কাছে পৌঁছে ট্রাক থামানোর পর নেমে গেল গিল্ডা।
আমিও ওর সাথে যোগ দিলাম। একে অপরের দিকে তাকিয়ে রইলাম আমরা। তুমি জানো না টেরি, আমি আজকে কতটা উপভোগ করেছি। আমাকে বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আর আরেকটা ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কৌটা দেওয়ার জন্য। এই বছরে এটা আমার প্রথম উপহার। খুব পছন্দ হয়েছে আমার। ও আমার কাছে এগিয়ে এলো। আমার গলার দুপাশে ওর হাত, আর আমার ঠোঁটে ওর ঠোঁট। আমার কাছে এর চেয়ে তৃপ্তিদায়ক আর কিছু নেই। ওকে জড়িয়ে ধরে চিন্তা করছিলাম, একটা লোক এখন বিছানায় শুয়ে আছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে 300 ফুট দূরেও হবে না, হয়তো ঘুমিয়ে রয়েছে। যতদিন ওই লোক বেঁচে থাকবে ততদিন আমাদের মাঝে এই লুকোচুরি খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে। পরদিন খুব সকালে গিল্ডা আমাকে ফোন করলো। আমি ক্যাবিনে ফিরে এসে দেখি ও জেগে রয়েছে। ওর রুমে আলো জ্বলছিল। কথাটা শুনে টেলিফোন রিসিভারকে আমার হাত শক্ত করে চেপে ধরল। তুমি বাইরে বের হয়েছিলে, সেটা কি জেনে ফেলেছে? জানি না, আজ সকাল থেকে দেখছি ও বেশ চুপচাপ, গম্ভীর, খুব একটা কথাই বলছে না। শোনো টেরি, আমি আর এসব করতে পারছি না। তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আমি দুঃখিত, কিন্তু আর তোমার মুখ দেখতে চাই না আমি। মাফ করে দিও। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই এসব শুরু করে ফেলেছিলাম। প্লিজ আর ফোন করো না। দয়া করে আমার কাছ থেকে দূরে থাকো, তাহলে ও আর কিছু খুঁজে পাবে না। টেরি ডার্লিং, আমি দুঃখিত। যখন কোনো পুরুষ কোনো নারীর পরকীয়া প্রেমে পড়ে, যেমনটা আমি গিল্ডার প্রেমে পড়েছি, আমার মনে হয় পুরুষটার মাথা তখন নষ্ট হয়ে যায়। এটা খুব ভালো করেই জানি। 4 দিন আর 4টে রাত এভাবে কাটানোর পর আমি খারাপ পথে এগোচ্ছিলাম। আমার মন অস্থির হয়ে উঠেছিল। কাজকর্ম সব লাটে। গ্রাহকদের সাথে অল্পতেই চটে গিয়েছি, ফলে কিছুই বিক্রি করতে পারিনি। তবুও আমি গিল্ডাকে নিয়েই চিন্তা করি। ব্লু জে কেবিনে ফোন করলাম 3 বার। একবার মেক্সিকান মোটা কাজের মেয়ে মারিয়া ধরল, ফোন রেখে দিলাম। আরেকবার ধরল ডিলেনি, রেখে দিলাম। পরের বার গিল্ডা ধরল, এবার সে ফোন রেখে দিল। রাতে ছিঁচকে চোরের মতো ওদের বাগানে গেলাম আমি। বেডরুমের জানালার ওপর গিল্ডার ছায়া দেখেই ভয়ে পালিয়ে এলাম। পঞ্চম রাতে আমি হুইস্কির বোতল থেকে খেয়ে নিলাম 1 শট, যার ফলে আমার হিতাহিত জ্ঞান চলে গেল। আমি কখনো নেশাখোর ছিলাম না, কিন্তু গিল্ডার পরকীয়া প্রেমের জ্বালা ভুলে থাকার জন্য হুইস্কির সাহায্য নিতেই হলো। নেশায় চুর হয়ে চিন্তা ভাবনা ভুলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু স্বপ্নে ঠিকই ওর দেখা মিলল। কিন্তু কেন? আমাদের সর্বশেষ দেখা হয়েছিল 8 দিন আগে, আর এখন 9ম দিনের সন্ধ্যা গড়াচ্ছে। আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, বরং মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বৃষ্টি হবার লক্ষণ। বারান্দায় বসে ধূমপান করছি আর বিষণ্ণ মনে অন্ধকার দেখছি। কষ্ট বেশি হয়ে যাচ্ছিল, তাই তামাকের দুর্গন্ধ দিয়ে সেটা ভুলে থাকার চেষ্টা করছি আমি। এমন সময় টেলিফোন বাজার শব্দ কানে এলো। সিটিং রুমে গিয়ে রিসিভার তুলে নিলাম। রিগান বলছেন? চিনতে পারলাম গলাটা ডিলেনির। স্বর শুনে নিজেকে সামলে নিলাম, যদিও আমার হৃদয়ে দামামা বাজছিল। হ্যাঁ বলছি। সেটটায় সমস্যা দেখা দিয়েছে, টিউব জ্বলে গিয়েছে মনে হয়। গত কয়েকদিনের বেদনা কাতর দিনের পর এই প্রথম আমি কোনো সুখবর পেলাম। অন্তত গিল্ডার সাথে দেখা করার একটা উছিলা তো পাওয়া গেল। আমি আসছি। আগামীকাল আসুন। আগামীকাল শুক্রবার। গিল্ডা গ্লেন ক্যাম্পের ওদিকে যাবে। ওর সাথে হয়তো আমার দেখা হবে না। আগামীকাল আসতে পারবো না, এখনই আসছি। আপনার যেমন খুশি। ফোন রেখে 10 মিনিটের মাথায় ব্লু জে কেবিনে হাজির হয়ে গেলাম। লাউঞ্জে আলো জ্বলছিল। ট্রাক থেকে নেমে আমার টুল কিটগুলো নিয়ে বারান্দার দিকে পা বাড়ালাম। মনে মনে খুব করে চাচ্ছিলাম যাতে ওর সাথে আমার দেখা হয়ে যায়, কিন্তু লাউঞ্জে এসে দেখি ডিলেনি একা বসে কি যেন পড়ছেন। যদিও আমি কখনো ভাবিনি বিষয়টা এরকম পরিস্থিতি তৈরি করবে যে সে আমার সাথে দেখাই করবে না, পুরোদমে এড়িয়ে চলবে। তাই তাকে দেখতে না পেয়ে মনে খুব চোট পেলাম। মনটা হতাশায় ভরে গেল। ডিলেনি হাত নেড়ে টিভির দিকে দেখিয়ে বললেন, আমার মনে হয় টিউবটা পুড়ে গিয়েছে।
আমি ভাল্ব চেক করতে শুরু করলাম। আমার কাজ দেখতে দেখতে আচমকা তিনি বলে বসলেন, আপনাকে একটা সদুপদেশ দেই। আমার স্ত্রী যদি কখনো আপনাকে গাড়িতে চড়ার জন্য অফার করে, উঠবেন না কিন্তু। গাড়ি চালানোর ক্ষেত্রে সে কিন্তু ভয়ঙ্করী। তাকে একবার গাড়ি চালাতে দিয়ে আমি বেকুব হয়ে গিয়েছি। শুনলেন তো, মাত্র একবার। সারা জীবনের জন্য আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য ওই একবারই যথেষ্ট। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর একটা পুড়ে যাওয়া ভাল্ব খুঁজে পেলাম। ট্রাক থেকে নতুন ভাল্ব নিতে যাচ্ছি, তখন দেখলাম গিল্ডার বেডরুমে আলো জ্বলছে। পর্দা নামানো থাকায় ওকে দেখা যাচ্ছে না। লাউঞ্জে ফিরে গিয়ে ভাল্ব ফিট করে সেট চালু করলাম। টিভি স্ক্রিনে ছবি এলো। কন্ট্রাস্ট অ্যাডজাস্ট, সাউন্ড টেস্ট করা শেষে টিভি বন্ধ করে দিলাম। এবার ঠিক আছে, বললাম আমি। বেশ সহজেই হয়ে গেল। কত দিতে হবে? $3। তিনি গলা চড়িয়ে ডাকলেন, গিল্ডা, এখানে এসো। রেগে গিয়ে আপনি যেভাবে আপনার কুকুরকে ডাকেন, তার ডাকার ধরনটা ছিল ঠিক সেই রকম। তখন খেয়াল করলাম ডিলেনি সাহেবের টেবিলের ওপর আধ খাওয়া হুইস্কির বোতল আর একটা গ্লাস রয়েছে। বুঝলাম গলায় বেশ খানিকটা ঢেলে ফেলেছেন। দরজা খুলে গিল্ডা বেরিয়ে এলো। ওর মলিন মুখ দেখে চমকে গেলাম আমি। আমার দিকে ভদ্রতা করে তাকালো ও। আমাকে $3 দাও। আঙুল দেখিয়ে 3 বললেন ডিলেনি। রুম পেরিয়ে গিল্ডা সাইডবোর্ডের কাছে গেল। ওখানে ওর হাত ব্যাগ রয়েছে। সবেমাত্র টিভির পেছনের ঢাকনা লাগাচ্ছি। শেষ স্ক্রু টাইট দেয়া হতে হতেই ও ডিলেনির কাছে গিয়ে ব্যাগটা খুলল। ব্যাগ থেকে $3 বের করে নিতেই হাত থেকে হঠাৎ ফসকে গেল ব্যাগটা। মেঝেতে আছড়ে পড়ে ভেতরের সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ল ডিলেনির চেয়ারের আশেপাশে, যার ফলে আমার দেয়া সেই নীল আর সিলভার রঙের পাউডারের কৌটো ডিলেনির চোখে পড়ে গেল। ডিলেনি কৌটো দেখতে লাগলেন। 1 সেকেন্ডের জন্য যেন প্যারালাইজড হয়ে গিয়েছিল গিল্ডা। সম্বিত ফিরে পেয়েই সে এগিয়ে গিয়ে কৌটাটা তুলে নেওয়ার চেষ্টা করল। ডিলেনি ওর কবজিটা ধরে আচ্ছা করে মুচড়ে দিয়ে গিল্ডার হাত থেকে কৌটাটি নিয়ে নিলেন। ডিলেনির কাছ থেকে ওটা ছাড়িয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা করল গিল্ডা। এক মুহূর্তের ভেতরে এসব ঘটে গেল। ডিলেনির চেহারায় বিদ্বেষের ছাপ স্পষ্ট। তিনি তার বাম হাত ঘুরিয়ে সজোরে আঘাত করলেন গিল্ডার নাকে মুখে। হাত আর গিল্ডার মুখের সংঘর্ষের শব্দ ছোটখাটো একটা বিস্ফোরণের মতো শোনালো। আঘাতের তোড়ে গিল্ডা ছিটকে চলে গেল রেলিং এর কাছে। ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, পতন ঠেকালো হাত দিয়ে। সে সময় আমার ইচ্ছে হচ্ছিল ব্যাটার গলাটা ঠেসে ধরে জান বের করে ফেলি। ফোঁস করতে করতে ডিলেনি কৌটোটা দেখতে লাগলো। গিল্ডা উঠে দাঁড়ালো টলমলো পায়ে। ওর নাক দিয়ে রক্ত ঝরছে। চিবুক দিয়ে রক্ত গড়ানোর কারণে তাকে দেখতে বিশ্রী লাগছে। চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ডিলেনি কৌটোটি খুলে ভেতরে লেখা নাম দেখে গিল্ডার দিকে তাকালো। তো তোমার প্রেমিক জুটেছে? তার গলার স্বরে এতটাই হিংস্রতা প্রকাশ পেল যে সেটা আমাকেও নাড়িয়ে দিল। গিল্ডা কিছু না বলে দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত রেখে ঠায় দাঁড়িয়ে রইল। নাক থেকে রক্ত গড়িয়ে ওর পোশাকে পড়ছে। আমাকে পঙ্গু বানিয়ে তোমার শান্তি হয়নি? এখন বিশ্বা হওয়ার স্বাদ জেগেছে? ডিলেনি কৌটা ছুঁড়ে মারল। ঢাকনা, আয়না ভেঙে গেল রুমের বিপরীত দিকের দেয়ালে বাড়ি লেগে। রুম থেকে দৌড়ে বের হয়ে গেল গিল্ডা। হঠাৎ করে ডিলেনির মনে পড়ল আমার কথা। বেরিয়ে যান, গলা ফাটিয়ে বলল সে। এই ঘটনা যদি শহরে ছড়িয়ে বেরিয়েছেন তো আপনার খবর আছে বলে দিলাম। একদম জাহান্নামের চৌরাস্তা দেখিয়ে ছাড়বো। গেট আউট। আমি টুল কিটগুলো তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা ট্রাকে গিয়ে উঠলাম। গেটের কাছে গিয়ে গেট খুলছি, এমন সময় গিল্ডা ট্রাকের হেডলাইটের সামনে এসে দাঁড়ালো। ওর নাকে কালশিটে পড়েছে। চিবুকের ওখানটায় শুকনো রক্তের ধারা চোখে পড়ল। চোখ ভেজা। আমি ওর দিকে এগিয়ে যেতেই বলল, আমাকে ছোঁবে না। ওর কণ্ঠে এই শব্দ শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। তুমি এখন আর ওর সাথে থাকতে পারো না গিল্ডা, আমি বললাম। এসবের পরে তো অবশ্যই নয়। আমার সাথে চলো, আমি তোমাকে সুখী করব। তোমাকে ডিভোর্স দেবে সে। না, এখানে আর আসবে না।
বোকার মতো তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর তার ফলে এখন আমার জীবনে অশান্তি নেমে এসেছে। ওভাবে বলো না। ওর সাথে আর তোমার থাকা চলে না। চলো আমার সাথে। আমি ওর হাত ধরে টেনে আমার দিকে আনতে চাইলাম, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিল। আমার কাছ থেকে দূরে থাকো। তুমি কি চাও যে হাঁটু গেড়ে তোমার কাছে ভিক্ষা চাই? কৌটাটা আমি নিজের জন্য এনেছিলাম বলে তাকে বুঝ দিতে পারবো যদি তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আর কতবার বলবো, আমি তাকে ত্যাগ করতে পারবো না, যতদিন না সে মরে। শান্তভাবে বললাম। তুমি তো তাই বলেছিলে, তাই না? অধৈর্য ভঙ্গিতে হাত নেড়ে বলল ও। মরবে না, বহাল তবিয়তে বেঁচে থাকবে। আমার কাছ থেকে দূরে থাকো, নইলে তোমাকে এখন যতটুকু ভালোবাসি তার চেয়েও বেশি ঘৃণা করব। কথাটুকু বলেই গিল্ডা ঘুরে অন্ধকারে চলে গেল। তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ডিলেনিকে খুন করব। এছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। ভেবে অবাক হলাম, এই চিন্তা আমার মাথায় আরো আগে আসেনি কেন। কেবিনে ফিরে এসে পায়জামা পরে বিছানায় শুয়ে পড়লাম। খুন? ডিলেনিকে খুন করতে আমার বিবেকে একটুও বাঁধবে না। কাজটা সমাধা হয়ে গেলে মনটা হালকা হয়ে যাবে। নিজেকে এখন অন্যরকম মনে হচ্ছে। তাই বিছানায় শুয়ে সমস্যাটা নিয়ে আরো চিন্তা ভাবনা করতে লাগলাম। ব্যাটাকে খুন করে পার পাবো কিভাবে? অন্য লোকদের মতো আমিও চিন্তা করছিলাম, আচ্ছা, খুনিরা নিরাপদে খুন করে কিভাবে, অথচ তারপর একটা পর্যায়ে গিয়ে মারাত্মক ভুল করে ধরা খায়। তাহলে দেখা যাচ্ছে কোনো ভুল করা চলবে না। যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি ডিলেনিকে মেরে নিজেকে রক্ষা করতে পারবো, ততক্ষণ কোনো পদক্ষেপ নেব না। ডিলেনিকে খুন করলে কি কি সুবিধা পাবো সেসব চিন্তা করতে শুরু করলাম। গিল্ডা মুক্ত হয়ে আমার হয়ে যাবে। ব্যাটার যত টাকা পয়সা আছে সব চলে আসবে গিল্ডা আর আমার হাতে। আমরা একসাথে নতুন করে জীবন শুরু করতে পারবো। আমি জানি টাকাগুলো দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। কারিগরি শিক্ষায় আমার প্রশিক্ষণ নেওয়া আছে, কিন্তু মূলধন ছাড়া আমি অথর্ব। যদি কোনোভাবে তাকে এমন এক পন্থায় খুন করে ফেলতে পারি যাতে কেউ আমাকে এই খুনের ব্যাপারে সন্দেহ করবে না, তাহলে আমার সামনে আর গিল্ডার জন্য নতুন দিনের উজ্জ্বল দিগন্ত অপেক্ষা করছে। কিন্তু কাজটা বেশ কঠিন। যেহেতু ডিলেনি কোথাও যায় না, সেহেতু তাকে ওর নিজের কেবিনেই খুন করতে হবে। কাজটা করা যেতে পারে গিল্ডা যখন গ্লেন ক্যাম্পে যায় তখন। তাহলে সময়ও ঠিক হয়ে গেল। এর আর কোনো নড়চড় হবে না। শুক্রবার 9:30টার ভেতরেই কাজ সেরে ফেলতে হবে। ওই সময়টাতে গিল্ডা সাপ্তাহিক শপিংয়ে ব্যস্ত থাকে। ঘটনাটা ঘটবে দিনের আলোতে, তবে পুরো ব্যাপারটা একই সাথে কঠিন এবং বিপজ্জনক। তার উপর ব্লু জে কেবিনের দিকে যাওয়ার রাস্তাটা ব্যবহার হয় খুব কম। অল্প কিছু লোক কালে ভাদ্রে ওদিকটায় যাতায়াত করে। সেক্ষেত্রে কেবিনে যাওয়া বা আসার সময় কেউ আমাকে দেখে ফেলারও সম্ভাবনা থেকে যায়। আর সে সময় কেবিনে থাকা মেইড মারিয়া, ওর কথাও ভাবছি। ঘটনাটার সময় সে যাতে কেবিনে থাকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। প্ল্যান যাই হোক না কেন, আমাকে একটা বিষয়ে কড়া নজর রাখতে হবে। সেটা হলো গিল্ডাকে এসবে জড়ানো চলবে না। সেই সাথে আমার সপক্ষে অকাট্য অ্যালিবাই রাখতে হবে। যদি কোনোভাবে পুলিশ বের করে ফেলে আমরা পরকীয়ায় জড়িত ছিলাম, সেক্ষেত্রে অ্যালিবাইটা অনেক কাজে আসবে। ভেবে দেখলাম পুলিশ আমাদের সম্পর্কের ব্যাপারটা বের করতে পারবে না। ব্যাপারটা রীতিমতো অস্বাভাবিক। কারণ আমরা সেদিন হারমোসা বিচের ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। ব্যাপারটি কারো না কারো চোখে তো পড়েছেই। খুনের খবর পত্রিকায় এলেই পুলিশের কানে খবরটা চলে যাবে এক নিমেষে। কিন্তু খুন তো করতে হবে নিখুঁতভাবে। ব্যাটাকে গ্যাস চেম্বারে ফেলে মারা যায়, কিন্তু তাকে মেরে ফেলা মানে আমি আর গিল্ডা তার টাকার প্রতি লোভ করছি, এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। না, সুবিধা করতে পারছি না। সারা রাত মগজ চিপে নিরাপদ প্ল্যান বের করার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। শেষমেশ ডিলেনি নিজেই উপায় বাতলে দিল। সকালে আমি বের হচ্ছি এমন সময় ফোন বেজে উঠল। রিসিভার তুললাম। ডিলেনির ফোন। কে? রিগান?
ব্যাটার গলা শুনে আমার মেজাজ কতটা খিচড়ে গেল সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হ্যাঁ বলুন, একটু আসবেন, আপনাকে কিছু বলার ছিল। আপনি এলে কৃতজ্ঞ থাকব। আমার মনে ভেসে উঠল সে গিল্ডাকে আঘাত করছে আর গিল্ডার রক্তে কার্পেট ভেসে যাচ্ছে। আজ শুক্রবার, গিল্ডা কেবিনে থাকবে না। যে লোকটিকে খুন করতে যাচ্ছি তাকে আরো একবার দেখার তাড়না বোধ করলাম। ঠিক আছে মিস্টার ডিলেনি, আমি আসব। 9:30 ব্লুজে কেবিনে পৌঁছে গেলাম। হাতে এক গ্লাস হুইস্কি নিয়ে বারান্দায় বসে আছে ডিলেনি। আমাকে দেখে তার চেহারা ও চোখ উজ্জ্বল হয়ে উঠল। বসুন রিগান। কাছে থাকা একটি চেয়ার দেখিয়ে বলল সে। এক প্যাক সিগারেট বের করে সেখান থেকে আমাকে একটা অফার করলো। সিগারেট হাতে নিয়ে চেয়ারটায় বসলাম। তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ব্যক্তিকে আমি খুন করার প্ল্যান করছি। ব্যাপারটা আমাকে গা শিরশিরে অনুভূতি দিল। চেয়ারের পেছন দিকে হেলান দিয়ে বসলো ডিলেনি। গতরাতের বিব্রতকর ঘটনাটির জন্য দুঃখিত। আমি মাতাল ছিলাম। একটু হুইস্কি গলায় ঢেলে মুখ বিকৃত করে বলল সে। নিজের স্ত্রী চরিত্রহীনা, বিষয়টি জানতে পারা খুব একটা সুখের বিষয় নয়। তবে আমি মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে না, এসব আমার দেখার বিষয় নয়। আসলে ঘটনার সাক্ষী হওয়ার কারণে আপনাকে যেভাবে কথাটি কাউকে না বলার কথা বলেছিলাম সেটার জন্য আমি দুঃখিত। মিস্টার ডিলেনি, আমি অন্য লোকের সম্পর্ক নিয়ে কথা বলি না। আপনি এসব বলার জন্য আমাকে ডেকেছেন? যদি তাই হয় তাহলে এখন উঠি, আমাকে অনেক কাজ করতে হবে। উঠে দাঁড়ালাম। আচ্ছা, আপনি আমার জন্য যে একটি সেট বানাচ্ছিলেন সেটার কি খবর? কবে পাবো? সোমবারে দিয়ে যাব। বেশ। সে সিগারেটে আগুন ধরিয়ে একবার ধোঁয়া ছেড়ে বলল, আমার স্ত্রী সম্পর্কে আপনার কি অভিমত মিস্টার রিগান? আমি গিল্ডার প্রেমিক। ডিলেনি সন্দেহ করছে নাকি? এরকম প্রশ্নের বিপরীতে আপনি আমার কাছ থেকে কি আশা করেন? বলার সময় আমার চেহারায় একদম ভাবলেশহীন ভাব বজায় রাখার চেষ্টা করলাম। আমি আপনার মতামত চাচ্ছিলাম আর কি, বলে সে আবার হেলান দিল। ওর সম্পর্কে আপনাকে কিছু বলবো, তারপর হয়তো আমি যে তার গায়ে হাত তুলেছিলাম সেটাকে আর অমূলক মনে হবে না আপনার। আমার কাজ আছে মিস্টার ডিলেনি, আমি আসি। ডিলেনি আমার দিকে তাকিয়ে বলল। তাকে আমি প্রথম দেখি স্টুডিওর সুইমিং পুলে। সেখানে সে এমন একটি চাকরি করত যাতে ভালো দেহ প্রয়োজন হয়, মাথা নয়। পুলে আমি বেশ কয়েকজন স্টারকে দেখতে পেলাম, কিন্তু ওর উপরে চোখ পড়তেই তখন দম বন্ধ হয়ে গেল আমার। হুইস্কির গ্লাস খালি করে ফেলেছিল ডিলেনি, ভরে নিল। আমি ওর প্রেমে পড়ে গেলাম রিগান। দিন রাত ওর কথা ভাবতে লাগলাম। ওকে কুপ্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু সে তাতে সাড়া দিল না। তারপর তো বিয়েই করে ফেললাম। চিন্তা করুন, কত স্টাররা ছিল যাদের আমি চাইলে পটাতে পারতাম। কিন্তু আমি তো তখন ওর প্রেমে বুঁদ হয়ে গিয়েছি। এতটা দিওয়ানা হওয়ার কারণ ছিল, যখন সে সুইম স্যুট পরে পুল থেকে উঠে আসতো, তার চামড়ার সাথে হেঁটে থাকা স্যুট থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরত। ওই দৃশ্যতেই কাবু হয়ে গিয়েছিলাম আমি। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ডিলেনির কথা শুনছিলাম, কারণ এসব শোনার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু সাপ যেভাবে খরগোশকে সম্মোহন করে রাখে, ডিলেনি আমাকে সেভাবে সম্মোহন করে রেখেছিল।